বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবায়াতি আফরোজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি মূলত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া কোর্সের চীনের গণমুক্তি ফৌজ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে চীনের গণমুক্তি ফৌজ বাহিনী সদস্যরা তারা একটি ফটো সেশন করেছেন। এখানে আমরা লক্ষ্য করছি যে চীনের গণমুক্তি ফৌজের যে সদস্যরা তারা অস্ত্র সহ দায়িত্ব পালনরত অবস্থায় আছেন। মূলত চীনের গণমুক্তি ফৌজ বাহিনীটা কি প্রকৃতির, তারা কি ধরনের পোশাক আশাক পরিধান করে, এটা দেখানোর জন্য আর কি এই ছবিগুলো দেওয়া। এরপরে আমরা একটু লক্ষ্য করি প্রিয় ছাত্রছাত্রীরা, গণমুক্তি ফৌজ, দ্য পিপলস লিবারেশন আর্মি। চীনের রাজনৈতিক ও সামাজিক জীবনে গণমুক্তি ফৌজের স্থান কিন্তু কমিউনিস্ট পার্টির পরেই। চীনের রাজনৈতিক ব্যবস্থা তথা সাংবিধানিক কাঠামোতে সামরিক বাহিনীর ভূমিকা বিশেষভাবে স্বীকৃত। আর চীনের সামরিক বাহিনীকে বলা হয় গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মি, পিএলএ। চীনের সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠার প্রধান ভিত্তি হল এ গণমুক্তি ফৌজ। মাও, মার্ক্সবাদ ও লেনিনবাদের ভিত্তিতে চীনে সর্বহারা বিপ্লব সংগঠন করার ব্যাপারে এবং সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার ব্যাপারে পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন। এরপর লক্ষ্য করো যে চীনের গণমুক্তি ফৌজ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত ও বিকশিত করার ক্ষেত্রে সক্রিয় অংশীদারিত্বে পরিণত হয়। এরপরে লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, 1978 সালের সংবিধানে গণমুক্তি ফৌজকে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত শ্রমিক কৃষকের নিজস্ব বাহিনীর রূপে উল্লেখ করা হয়েছিল। তবে 1982 সালের সংবিধানে কিন্তু সেটা উল্লেখ করা হয়নি। এরপরে আমরা লক্ষ্য করি যে গণমুক্তি ফৌজের গঠনের সংক্ষিপ্ত ইতিহাস, অর্থাৎ গণমুক্তি ফৌজ গঠনের যে সংক্ষিপ্ত ইতিহাস সে সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তবে এক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা ব্রড কোশ্চেন, তোমাদের কোশ্চেনের প্যাটার্ন অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের যে প্যাটার্নটা আছে, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। 12টা কি 13টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। এটা 5টার অ্যান্সার দিতে হয় এবং রচনামূলক প্রশ্ন থাকে যেটার 5টার অ্যান্সার দিতে হয়। মোট 5×10 = 50, 4×5 = 20 এবং 10। এর মধ্যে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নগুলা তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং বুঝবা। তো আলোচনার মধ্যে আমি এই প্রশ্নগুলা তোমাদেরকে রিপিট করব। ওই রিপিট প্রশ্নগুলো তোমরা টুকে রাখবা এবং পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে পরীক্ষা হলে যাবা। তাহলে পরীক্ষাতে বেশি নাম্বার পাবা, এটা আশা করছি, এবং প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে লিখে আসতে পারবা। তো আমরা এখন গণমুক্তি ফৌজের গঠনের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, গণমুক্তি ফৌজের কিন্তু একটি সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে। 1921 সালে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। তাহলে কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এরপরে পার্টির নীতি ও কর্মসূচি প্রচার ও প্রয়োগের ক্ষেত্রে নানা বাধা বিপত্তি দেখা দেয়। কুওমিন্টাং বাহিনীর সাথে মতাদর্শগত সংঘাত এবং কালক্রমে সশস্ত্র সংগ্রামে অবস্থা দেখা দেয়। চিয়াং কাইশেক ও অন্যান্য অভ্যন্তরীণ প্রতিক্রিয়াশীল শক্তি এবং পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী আক্রমণের মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এ সময় মাও সেতুংয়ের উদ্যোগে এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে লাল ফৌজ বা রেড আর্মির জন্ম হয়। লাল ফৌজ ছিল মূলত জনগণের নিজস্ব বাহিনী। 1927 সাল থেকে 1930 সাল পর্যন্ত এই বাহিনী মূলত
100টির বেশি অভ্যুত্থান পরিচালিত হয় বা পরিচালিত করে। 1933 সাল এর মধ্যে শ্রমিক কৃষক লাল ফৌজের সদস্য সংখ্যা দাঁড়ায় প্রায় 3 লক্ষের মতো। 1934 সালের অক্টোবর মাসে 1 লক্ষ সৈন্য নিয়ে লাল ফৌজ ঐতিহাসিক লং মার্চ শুরু করে। লাল ফৌজের নেতৃত্বে এই ইতিহাস খ্যাত পদযাত্রা শানসিতে পৌঁছায় 1935 সালে অক্টোবর মাসে। এতে বোঝা যায় যে জনগণের নিজস্ব সশস্ত্র বাহিনী ছাড়া শোষক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা এবং সমাজতন্ত্র গঠনে সংগ্রামে জয়ী হওয়া কোনো মতেই সম্ভবপর নয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো 1937 সালের জুলাই মাস থেকে 1945 সালের আগস্ট পর্যন্ত লাল ফৌজ জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম পরিচালনা করে। তবে এ সময় কুওমিন্টাং বাহিনীর সহযোগিতা পাওয়া গেছে। এতদা সত্ত্বেও লাল ফৌজের উদ্যোগে এবং সক্রিয় ও কার্যকর ভূমিকা ছাড়া কুওমিন্টাং বাহিনীর পক্ষে জাপানি আগ্রাসন মোকাবেলা করা সম্ভব ছিল না। এ সময় লাল ফৌজ জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের রক্ষা করার ক্ষেত্রে ঐতিহাসিক দায়িত্ব কিন্তু পালন করে। এরপর চীনে দ্বিতীয় বিপ্লবী গৃহযুদ্ধ সেকেন্ড রেভলিউশনারি সিভিল ওয়ার শুরু হয়। 1945 সাল থেকে 1949 সাল পর্যন্ত এই গৃহযুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। এ সময় লাল ফৌজের নতুন নামকরণ করা হয়, যা গণমুক্তি ফৌজ পিপল লিবারেশন আর্মি নামে পরিচিতি লাভ করে। এরপরে আমরা লক্ষ্য করি যে গণমুক্তি ফৌজ চীনের ইতিহাসে এ অধ্যায়ে সামন্ততান্ত্রিক, আমলাতান্ত্রিক ও পুঁজিবাদী শক্তি এবং কুওমিন্টাং বাহিনী মোকাবেলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। তার ফলে চীন দেশে বিভিন্ন স্থানে মুক্তাঞ্চল গঠন করা হয়। গণপ্রজাতন্ত্রী চীন গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম হয় 1949 সালে। তাহলে গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম হয় 1949 সালে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর গণমুক্তি ফৌজের দায়িত্ব বিশেষভাবে বৃদ্ধি পায় এবং সাথে সাথে তার ভূমিকার প্রকৃতিও পরিবর্তন হয়। নয়া গণতান্ত্রিক বিপ্লব চীনের কমিউনিস্ট পার্টির পরেই গণমুক্তি ফৌজের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। চীনের ইতিহাসের এ অধ্যায়ে গণমুক্তি ফৌজ সমাজতান্ত্রিক মাতৃভূমি রক্ষা এবং সমাজতান্ত্রিক সমাজ গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় কিন্তু অবতীর্ণ হন। এরপরে লক্ষ্য করো যে গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানে গণমুক্তি ফৌজের ভূমিকাকে স্বীকার করা হয়েছে। 1975 সালের সংবিধান অনুসারে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক পদের অসীন হতেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান। এই ব্যবস্থায় 1978 সালের সংবিধানে অব্যাহত থাকে। এই সংবিধানের 19 ধারা অনুসারে গণমুক্তি ফৌজ হল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত শ্রমিক ও কৃষক শ্রেণীর নিজস্ব বাহিনী। সংবিধানের গণমুক্তি ফৌজের কর্তব্য কর্মগুলোকে বিস্তারিতভাবে উল্লেখ করা ছিল। এগুলো হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা সংরক্ষণ, সমাজতান্ত্রিক বিপ্লব ও সমাজতান্ত্রিক গঠন কার্যের সাফল্যগুলো সংরক্ষণ এবং সাম্রাজ্যবাদ, সামাজিক সাম্রাজ্যবাদ ও তাদের অনুচরদের অন্তর্ঘাত ও আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকে। জাতীয় প্রতিরক্ষা সামর্থ্য বৃদ্ধির স্বার্থে সামরিক বাহিনী আধুনিকীকরণ ও বৈপ্লবিকরণের ব্যাপারে রাষ্ট্রকে সচেষ্ট হওয়ার জন্য সংবিধান রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি 1982 সালের পরিবর্তিত নতুন সংবিধানে গণমুক্তি ফৌজের পরিবর্তে সশস্ত্র বাহিনীর কথা বলা হয়েছে। এই সংবিধানের 19 নম্বর ধারায় বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী চীনের সশস্ত্র বাহিনী হলো জনগণের নিজস্ব বাহিনী, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীনের সশস্ত্র বাহিনী হলো একবারে জনগণের নিজস্ব বাহিনী। এই বাহিনীর কর্তব্যগুলো হলো জাতীয় প্রতিরক্ষাকে সুদৃঢ় করা, আগ্রাসন প্রতিরোধ করা, মাতৃভূমিকে রক্ষা করা, জনগণের শান্তিপূর্ণ শ্রমকে বিপদমুক্ত করা, জাতির পুনর্গঠনের কাজে অংশগ্রহণ করা এবং জনগণের সেবা ও কঠোর পরিশ্রম করা। তোমরা লক্ষ্য করো যে এই ধারায় আরো বলা হয়েছে যে জাতীয় প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির জন্য রাষ্ট্র সশস্ত্র বাহিনীর বৈপ্লবিকরণ, আধুনিকীকরণ এবং বিধিবদ্ধকরণে জোরদার করে। প্রিয় ছাত্রছাত্রীরা, মূলত এই ছিল গণমুক্তি ফৌজের গঠনের মূল ইতিহাস বা পটভূমিকা। এরপরে আমরা গণমুক্তি ফৌজ সম্পর্কে জানার চেষ্টা করব। গণমুক্তি ফৌজের সাংগঠনিক কাঠামো, প্রথমে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করি সাংগঠনিক কাঠামোটা কি ধরনের। লক্ষ্য করি যে চীনের গণমুক্তি ফৌজের সাংগঠনিক কাঠামো বহুলাংশে পিরামিডের মতো, অর্থাৎ একটা পিরামিড যেমন চীনের গণমুক্তি ফৌজের সাংগঠনিক কাঠামো ঠিক সেই ধরনের। চীনে 1978 সালের সংবিধানের অনুসারে গণমুক্তি ফৌজের সর্বোচ্চ সংস্থা হল সামরিক বিষয়ক কমিটি, মিলিটারি অ্যাফেয়ার্স কমিটি, অর্থাৎ চীনের সামরিক বিষয়ক মূলত
সামরিক বিষয়ক কমিটি হচ্ছে চীনের গণমুক্তি ফৌজের সর্বোচ্চ সংস্থা। যদি বলা যায় যে চীনের গণমুক্তি ফৌজের সর্বোচ্চ সংস্থার নাম কি, এই বিষয়ে আমরা পরবর্তীতে আবার আসব এবং সর্বনিম্ন সংস্থা কোনটি, সর্বোচ্চ সংস্থা কোনটি, সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এটা মনে রাখার চেষ্টা করব। তো এখন আমরা দেখি যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একটি বিভাগ হিসাবে এ কমিটি কাজ করত। পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সামরিক বিষয়ক কমিটি গঠন করত। এ কমিটিতে পলিট ব্যুরোর কাছে দায়িত্বশীল থাকতে হতো। চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান, এ কমিটির চেয়ারম্যান হতেন জীবনের শেষ দিন পর্যন্ত মাও সেতুং এ পদে অধিষ্ঠিত ছিলেন। অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু মাও সেতুং এ পদে অধিষ্ঠিত ছিলেন। অর্থাৎ আহ, মাও সেতুং তার দায়িত্ব দেশের ক্ষেত্রে পালন করার ব্যাপারে বা যে পিপলস লিবারেশন আর্মি গণমুক্তি ফৌজের একটা সুদৃঢ় সংগঠন প্রতিষ্ঠার পরিচালনার ক্ষেত্রে বা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই পদে না থাকলে সম্ভবপর ছিল না। তাই মূলত চেয়ারম্যান পদে মাও সেতুং তার জীবদ্দশার শেষ দিন পর্যন্ত তিনি অসীন ছিলেন। এরপরে আমরা লক্ষ্য করি কেন্দ্রীয় সামরিক কমিশন। কেন্দ্রীয় সামরিক কমিশন সম্পর্কে আমরা বর্তমান গণপ্রজাতন্ত্রী চীনের 1982 সালের নতুন সংবিধানে সামরিক বিষয়ক কমিটির পরিবর্তে কেন্দ্রীয় সামরিক কমিশন গঠনের ব্যবস্থা করা হয়েছে, যেটা সংবিধানের 93 নং ধারাতে বলা হয়েছে। চীনের সামরিক বাহিনী পরিচালনার ক্ষেত্রে এই সামরিক কমিশন হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। অর্থাৎ সংবিধানের 93 নং ধারা অনুসারে গণপ্রজাতন্ত্রী চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন সমগ্র দেশের বাহিনীকে নেতৃত্ব দেবে। অর্থাৎ সংবিধানের 93 নম্বর ধারাতে উল্লেখ আছে যে গণপ্রজাতন্ত্রী চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন সমগ্র দেশের যে সমস্ত বাহিনী আছে সব বাহিনীকে নেতৃত্ব দান করবেন। এরপরে আমরা লক্ষ্য করি এই কমিশন মূলত গঠিত হয় একজন সভাপতি, কয়েকজন সহসভাপতি এবং কয়েকজন সদস্য নিয়ে। সভাপতি নির্বাচিত করে জাতীয় গণকংগ্রেস। জাতীয় গণকংগ্রেসের সভাপতি মনোনয়নের ভিত্তিতে কমিশনের সহসভাপতি অন্যান্য সদস্যদের নিযুক্ত করেন, যেটা সংবিধানের 62 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এরপর আমরা লক্ষ্য করি যে জাতীয় গণকংগ্রেসের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে কেন্দ্রীয় সামরিক কমিশনের সভাপতির সুপারিশ অনুসারে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি কমিশনের সহসভাপতি অন্যান্য সদস্যদের নিযুক্ত করেন, যেটা সংবিধানের 67 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। কমিশনের সভাপতি অন্যান্য সদস্যগণ 5 বছরের জন্য নির্বাচিত হন। মূলত কমিশনের সভাপতি অন্যান্য সদস্যগণ 5 বছরের জন্য নির্বাচিত হন। কেন্দ্রীয় সামরিক কমিশনের কাজকর্মের জন্য সভাপতি জাতীয় গণকংগ্রেস ও তার স্থায়ী কমিটির কাছে দায়িত্বশীল থাকেন, যেটা সংবিধানের 94 নং ধারাতে বলা রয়েছে। অর্থাৎ লক্ষ্য করি যে প্রত্যেকটা সংগঠনের কিন্তু বিভিন্ন দায়বদ্ধতা থেকে যায়। তো তাদের কাজকর্মের জন্য আমি আমার কাজকর্মের জন্য কার কাছে দায়বদ্ধ, কিংবা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশ সামরিক বাহিনী তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়বদ্ধ, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। রাষ্ট্রীয় বিভিন্ন যেমন জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, এই 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 বিষয়গুলা উল্লেখ করা হয়। দায়বদ্ধতা না থাকলে কোনো সংগঠন সুষ্ঠুভাবে তার কার্যক্রম সম্পাদন করতে পারে না। সেই মোতাবেক কেন্দ্রীয় সামরিক কমিশন তার কাজকর্মের জন্য সভাপতির জাতীয় গণকংগ্রেস ও তার স্থায়ী কমিটির কাছে দায়িত্বশীল থাকেন, যেটা সংবিধানের 94 নং ধারাতে উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি যে সভাপতির হাতেই কিন্তু কমিশনের সকল দায় দায়িত্ব ন্যস্ত আছে। জাতীয় গণকংগ্রেসের সভাপতি অন্যান্যদের প্রত্যাহার ও পদচ্যুত করতে পারে, যেটা সংবিধানের 63 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি জাতীয় প্রতিরক্ষা দপ্তর। কেন্দ্রীয় সামরিক কমিশনের নিচেই আছে মূলত জাতীয় প্রতিরক্ষা দপ্তর। জাতীয় প্রতিরক্ষা দপ্তর রাষ্ট্রীয় পরিষদের অধীন। জাতীয় প্রতিরক্ষা দপ্তরের অধীনে গণমুক্তি ফৌজের সাধারণ দপ্তরগুলো প্রতিষ্ঠিত হয়। চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় একজন নেতাকে সাধারণত প্রতিরক্ষা মন্ত্রী করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী গণমুক্তি ফৌজের প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন, তবে তাকে রাষ্ট্রীয় পরিষদ ও প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে কাজ করতে হয়। প্রিয় বিদ্যার্থীরা, তোমরা লক্ষ্য করো যে আসলে প্রতিরক্ষা মন্ত্রী কাকে নিয়োগদান করা হয়। মূলত কমিউনিস্ট পার্টির একজন শীর্ষস্থানীয় নেতাকে কিন্তু
প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগদান করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী গণমুক্তিফৌজের প্রশাসনিক প্রধান হিসাবে অর্থাৎ গণমুক্তিফৌজের প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন কে? প্রতিরক্ষা মন্ত্রী। এবং প্রতিরক্ষা মন্ত্রী তাদের কাজকর্মের জন্য কিন্তু রাষ্ট্রীয় পরিষদ ও প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে কাজ করতে হয় এবং তিনি তাদের কাছে কিন্তু দায়বদ্ধ থাকেন। এরপরে আমরা লক্ষ্য করি সদর দপ্তর। সদর দপ্তর সম্পর্কে একটু লক্ষ্য করি। পিকিং এর গণমুক্তিফৌজের সদর দপ্তরের প্রধান গণমুক্তিফৌজের সকল কাজকর্ম পরিচালনা করেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে থাকেন। গণমুক্তিফৌজের সদর দপ্তরগুলো 3 ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে সাধারণ রাজনৈতিক বিভাগ, সাধারণ কর্মী বিভাগ, সাধারণ যোগাযোগ রক্ষাকারী বিভাগ। এরপরে আমরা লক্ষ্য করি যে সামরিক বাহিনীর উপর রাজনৈতিক ও মতাদর্শগত নিয়ন্ত্রণ বজায় রাখে রাজনৈতিক বিভাগ। সৈন্যবাহিনী পরিচালনার জন্য সদর দপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বিভাগ রয়েছে। এই বিভাগগুলো অর্থাৎ এই সেনাবাহিনী পরিচালনা করার জন্য বিভিন্ন দপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বিভাগ রয়েছে। এই বিভাগগুলো আমরা উল্লেখ করব। 1 নাম্বার সাঁজোয়া বাহিনী, 2 নাম্বার গোলন্দাজ বাহিনী, 3 নাম্বার বিমান বাহিনী, 4 নাম্বার নৌবাহিনী, 5 নাম্বার ইঞ্জিনিয়ার বাহিনী, 6 নাম্বার রেলওয়ে বাহিনী, 7 নাম্বার গণনিরাপত্তা বাহিনী, 8 নাম্বার সংকেতদাতা বাহিনী, 9 নাম্বার দ্বিতীয় সাঁজোয়া বাহিনী। এরপরে আমরা লক্ষ্য করি যে আঞ্চলিক, জেলা ও গ্যারিসন কমান্ড। ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে গণপ্রজাতন্ত্রী চীন দেশে 11টি আঞ্চলিক কমান্ডে বিভক্ত। আঞ্চলিক কমান্ডের সদর দপ্তরের অধীন এক একটি আঞ্চলিক কমান্ড সাধারণত 2 বা ততোধিক প্রদেশ নিয়ে গঠিত। কেবল শানতুং ও সিনকিয়াং প্রদেশের জন্য একটি করে আঞ্চলিক কমান্ড বর্তমান। এক একটি আঞ্চলিক কমান্ডের অধীনে এক বা একাধিক জেলা কমান্ড আছে। জেলা কমান্ডগুলো গঠিত হয় সাধারণত এক একটি প্রদেশ নিয়ে। তবে সিকিয়াং আঞ্চলিক কমান্ডের অধীনে কোনো জেলা কমান্ড নেই। তাছাড়া আঞ্চলিক বা জেলা কমান্ডের অধীনে পিকিং, সাংহাই প্রভৃতি বড় বড় শহরে আছে গ্যারিসন কমান্ড। চীনের স্থল বাহিনী 11টি আঞ্চলিক কমান্ড এবং সমগ্র দেশ 9টি বিমান অঞ্চল ও 3টি নৌ অঞ্চলে বিভক্ত করা হয়েছে। কোম্পানি। এরপরে আমরা লক্ষ্য করি কোম্পানি। গণমুক্তিফৌজের সর্বনিম্ন ইউনিট হলো কোম্পানি। লক্ষ্য করো যে গণমুক্তিফৌজের সর্বনিম্ন ইউনিট কোনটি? গণমুক্তিফৌজের সর্বনিম্ন ইউনিট হলো কোম্পানি। প্রত্যেক কোম্পানি পরিচালিত হয় একজন কমান্ডার, একজন কমিশনারের দ্বারা। অর্থাৎ একজন কমান্ডার, একজন কমিশনারের দ্বারা কিন্তু এই কোম্পানি পরিচালিত হয়। কমান্ডার কোম্পানির সামরিক বিষয়াদি পরিচালনা করেন। লক্ষ্য করো যে কমান্ডার কি পরিচালনা করে? সামরিক বিষয়াদি। এবং কমিশনার অভ্যন্তরীণ শৃঙ্খলা, প্রচার কার্য ও জনসাধারণের সাথে সংযোগ রক্ষাকারী প্রভৃতি বিষয়ে দায়িত্ব পালন করে থাকে। লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, এক নজরে গণমুক্তিফৌজ। আসলে গণমুক্তিফৌজের যে কাঠামোটা সেটা আমরা এক নজরে একটু লক্ষ্য করি। তোমরা দেখো যে সর্বনিম্ন আছে কোম্পানি, এরপরে আছে জেলা কমান্ড, তারপরে আছে বিভিন্ন বিভাগ ও আঞ্চলিক কমান্ড, তারপরে সদর দপ্তর, জাতীয় প্রতিরক্ষা দপ্তর, কেন্দ্রীয় সামরিক কমিশন। এখন এখানে 2টা প্রশ্ন আসে যে গণমুক্তিফৌজের সর্বনিম্ন শাখা বা ইউনিট কোনটি? কোম্পানি। সর্বোচ্চ শাখা বা ইউনিট কোনটি? কেন্দ্রীয় সামরিক কমিশন। তো আমরা এই গঠন কাঠামোটা জানার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা লক্ষ্য করি যে 1958 সালে গণমুক্তিফৌজের গঠন কাঠামো। 1958 সালে গণমুক্তিফৌজের যে গঠন কাঠামো ছিল সেটা সম্পর্কে একটু দেখি। প্রথমে দেখি জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল মূলত পার্টির সামরিক বিষয়ক কমিটি, আর একটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী, যেটা গণমুক্তিফৌজের সাধারণ কেন্দ্রীয় দপ্তর। এরপরে সার্ভিস আর্মি ও কেন্দ্রীয় দপ্তর, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা, আর্মড ফোর্স, আর্টিলারি ফোর্স, ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, নৌবাহিনী, রেলওয়ে কর্পস, সিগন্যাল কর্পস, নিরাপত্তা বিভাগ, উপকূল নিরাপত্তা, প্রযুক্তি বিভাগ, গণমিলিশিয়া। এরপরে লক্ষ্য করো যে জেনারেল স্টাফ,
জেনারেল রাজনৈতিক বিভাগ, জেনারেল রিয়ার সার্ভিস বিভাগ, জেনারেল ক্যাডার বিভাগ, জেনারেল ক্যাডার ট্রেনিং বিভাগ। এরপরে সামরিক আঞ্চলিক কমান্ড, এটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্যারিসন কমান্ড আর একটা সামরিক জেলা কমান্ড। এটি 10টি অঞ্চলে 23টি ভাগে ভাগ করা হয়েছে আর 4টি স্বায়ত্তশাসিত অঞ্চল আছে। এরপরে আমরা লক্ষ্য করব যে গণমুক্তি ফৌজের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা যে সামরিক বাহিনী বলি, আধা সামরিক বাহিনী বলি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা বিষয়ের কিছু বৈশিষ্ট্য থাকে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। গণমুক্তি ফৌজের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু পরিচালিত প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গণমুক্তি ফৌজের বিভিন্ন অভিনব বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। গণতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত, মূলত মাও সেতুং যে গণমুক্তি ফৌজ গঠন করেছে, এই গণমুক্তি ফৌজটা গণতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত করেছেন। তোমরা লক্ষ্য করো যে গণমুক্তি ফৌজের অভ্যন্তরীণ সংগঠন মূলত গণতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত। চীনের সশস্ত্র বাহিনী, অর্থাৎ চীনের সশস্ত্র বাহিনীতে দেশের সেনাবাহিনীর মতো ক্যাপ্টেন, মেজর, কর্নেল প্রভৃতি র্যাঙ্ক প্রথা বিশেষ মর্যাদার স্বীকার করা হয়নি। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনীর মতো চীনে গণমুক্তি ফৌজে 1955 সালে র্যাঙ্ক প্রথা প্রবর্তন করা হয়, কিন্তু 1965 সালে এই ব্যবস্থাকে বিলুপ্ত করা হয়। মাও সেতুং গোড়া থেকে এই র্যাঙ্ক প্রথার বিরোধী ছিলেন, তবে যোগ্য ব্যক্তিকে নেতৃত্বের মর্যাদা দেওয়া হতো। তোমরা লক্ষ্য করো যে একটি সংগঠনকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য যে বিষয়গুলো দরকার, মাও সেতুং কিন্তু সেই বিষয় উপলব্ধি করে এই গণমুক্তি ফৌজকে তিনি তৈরি করেছেন এবং এই গণমুক্তি ফৌজকে কিন্তু গণতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই প্রতিষ্ঠান যদি গণতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত না হয় তাহলে এই প্রতিষ্ঠান টিকে থাকা সম্ভব নয়। তারপরে মূলত বিভিন্ন বৈষম্য থেকে দূর করার জন্য এখানে বিভিন্ন র্যাঙ্ক প্রথা কিন্তু মাও সেতুং বাতিল করেছেন, কিন্তু যারা মেধাবী, যারা কর্মঠ, যারা দায়িত্বশীল তাদেরকে কিন্তু নেতৃত্বের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। তাই গণমুক্তি ফৌজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে গণতান্ত্রিক নীতির উপর বৈশিষ্ট্য, গণতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত। এরপরে আমরা লক্ষ্য করি জনগণের নিজস্ব বাহিনী, অর্থাৎ গণমুক্তি ফৌজটা ছিল মূলত জনগণের নিজস্ব বাহিনী। চীনের এই নিজস্ব বাহিনী হলো দেশের শ্রমিক কৃষকের নিজস্ব বাহিনী। জনসেবাই হলো এ বাহিনীর অন্যতম দায়িত্ব কর্তব্য, অর্থাৎ চীনের জনগণের সাথে গণমুক্তি ফৌজের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাও সেতুং মন্তব্য করেছেন, দ্য আর্মি দ্য ফিশ সুইমিং ইন দ্য ওয়াটার অব দ্য পিপল। চীনে কমিউনিস্ট পার্টির চতুর্দশ কংগ্রেসের অক্টোবর 1992 প্রতিবেদনে জনগণের সাথে গণমুক্তি ফৌজের ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে গণমুক্তি ফৌজকে জনগণের নিজস্ব বাহিনী হিসাবে মাও সেতুং প্রতিষ্ঠিত করেছেন। এরপরে আমরা লক্ষ্য করি যে শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠ, অর্থাৎ এই বাহিনীর শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠ কতদূর সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। শৃঙ্খলা, গণমুক্তি ফৌজের শৃঙ্খলা, সততা ও কর্তব্যনিষ্ঠ তার উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ এই কর্তব্যনিষ্ঠতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই শৃঙ্খলা বাহিনীর মূলত গণতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত এবং মর্যাদা যুক্ত। মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সেতুং এর চিন্তাধারার ওপর প্রতিষ্ঠিত চীনের গণমুক্তি ফৌজ হল শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার মূর্ত প্রতীক। লাল ফৌজ গঠিত হবার পর মাও সেতুং শৃঙ্খলা রক্ষার 3টি মুখ্য বিধি ও 8টি বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। শৃঙ্খলা রক্ষার 3টি মুখ্য বিধির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে সকল কাজের ক্ষেত্রে নির্দেশনা পালন করা, জনগণের কাছ থেকে এক সুচ বা এক টুকরো সুতো গ্রহণ না করা এবং দখল করা বা সব জিনিস বর্জন করা, অর্থাৎ দখল করা সব জিনিস বর্জন করা। 8টি বিষয়ের মধ্যে আছে বিনয়ের সাথে কথা বলা, কৃত প্রতিটি বস্তুর ন্যায্য মূল্য দেওয়া, ধার করা এবং সব জিনিস ফেরত দেওয়া, ক্ষতি করা হয়েছে এমন সব জিনিসের ক্ষতিপূরণ দেওয়া, জনগণের আক্রমণ না করা, ফসলের ক্ষতি সাধন না করা ও মহিলাদের মর্যাদাহানি না করা এবং যুদ্ধবন্দীদের প্রতি অন্যায় আচরণ না করা। চীনের গণমুক্তি ফৌজে এই সকল নীতির উপরই
ভিত্তিতেই কার্য পরিচালনা করে থাকে। মূলত চীনের যে গণমুক্তি ফৌজ কতটা সুশৃঙ্খল এবং কর্তব্যনিষ্ঠ বাহিনী, তা এই নীতিগুলোর উপর লক্ষ্য করলেই বোঝা যায় যে একটি আদর্শ বাহিনী হিসাবে গড়ে উঠতে হলে কি কি গুণাবলী থাকা দরকার। মাও সেতুং এই গুণাবলী আম, মূলত এই বাহিনীর সদস্যদের মধ্যে ইনপুট করে দিয়েছেন। তাই এখান থেকে বোঝা যায় যে একটা সুশৃঙ্খল বাহিনী, একটা কর্তব্যনিষ্ঠ বাহিনী গঠন করার ব্যাপারে কি কি শর্ত আরোপ করা দরকার, কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, মাও সেতুং কিন্তু সেগুলা এই বাহিনীর মধ্যে শৃঙ্খলা কর্তব্যনিষ্ঠা রক্ষার জন্য উল্লেখ করেছিলেন। এরপরে আমরা লক্ষ্য করি যে আধুনিকীকরণ, অর্থাৎ আহ, গণমুক্তি ফৌজ যে আধুনিকীকরণ একটি বাহিনী বা আধুনিকভাবে সুসজ্জিত করার কথা কিন্তু বলা হয়েছিল। অর্থাৎ গণমুক্তি ফৌজকে চীনের জনগণের নিজস্ব বাহিনী হিসাবে স্বনির্ভর করে তোলার ব্যাপারে মাও সেতুং আগ্রহী ছিলেন। কিন্তু লিউ শাচি, পেং তে হুয়ে প্রভৃতি নেতারা এ বাহিনীকে পূর্বতন সোভিয়েত সাহায্যে আধুনিক সরঞ্জাম সুসজ্জিত করার পক্ষপাতী ছিলেন। এরা অভিমত পোষণ করেন যে গতানুগতিক অস্ত্রশস্ত্র নিয়ে কেবল জনসমর্থন সম্বল করে যুদ্ধ জয় সম্ভব নয়। বর্তমান চীনের নেতারাও সৈন্যবাহিনীর আধুনিকরণের পক্ষপাতী। গণপ্রজাতন্ত্রী চীনের বর্তমান সংবিধানের 29 নং ধারাতে উল্লেখ আছে যে রাষ্ট্র, জাতি ও প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির জন্য সশস্ত্র বাহিনীকে বৈপ্লবিকীকরণ, আধুনিকীকরণ এবং বিধিবদ্ধকরণে জোরদার করবে। এরপরে আমরা লক্ষ্য করি কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, অর্থাৎ কমিউনিস্ট পার্টির নেতৃত্ব গণমুক্তি ফৌজের অন্যতম বৈশিষ্ট্য। মূলত কমিউনিস্ট পার্টির তোমরা এর আগেও লক্ষ্য করেছো কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ নেতা এই পার্টির মূলত মূল প্রশাসনিক পদে দায়িত্ব পালন করবে বা প্রতিরক্ষা মন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন। আমরা লক্ষ্য করি যে গণমুক্তি ফৌজের ওপরই কমিউনিস্ট পার্টির নেতৃত্ব প্রতিষ্ঠিত। কমিউনিস্ট পার্টির নির্দেশে গণমুক্তি ফৌজের কার্যক্রম পরিচালিত হয়। কোনো অবস্থায় এ বাহিনী পার্টির নেতৃত্বকে অস্বীকার করা সম্ভব নয় বা এই পার্টির নেতৃত্বকে অস্বীকার করতে পারবে না। মূলত 1982 সালের কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রেসে গৃহীত গঠনতন্ত্রের 23 নং ধারায় উল্লেখ রয়েছে যে গণমুক্তি ফৌজের সংগঠন সমূহ কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে পরিচালিত করে। গণমুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের সামরিক কমিশনের রাজনৈতিক কার্যাবলী পরিচালনা সংস্থা রূপে উল্লেখ করা হয়েছে। এ সাধারণ রাজনৈতিক বিভাগ সেনাবাহিনীতে পার্টির রাজনৈতিক কার্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। সামরিক কমিশন সেনাবাহিনীর মধ্যে পার্টির সাংগঠনিক ব্যবস্থা এবং পার্টির সংস্থা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। সর্বশেষ গণমুক্তি ফৌজের বৈশিষ্ট্য হিসাবে র্যাঙ্ক ব্যবস্থা অবসানের বিষয় উল্লেখ করা যেতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি গণযুদ্ধের নীতি। মাও সেতুং মূলত গণযুদ্ধের নীতিতে বিশ্বাসী ছিলেন। মাওয়ের মৌলনীতির ভিত্তি গণমুক্তি ফৌজ গঠিত। গণমুক্তি ফৌজের অর্থাৎ গণযুদ্ধের সাফল্যের স্বার্থে জনগণের ব্যাপক সমর্থন অপরিহার্য বিবেচিত। এ কারণে গণমুক্তি ফৌজ জনসাধারণের সাথে প্রত্যক্ষ ও গভীরভাবে যোগাযোগ রক্ষা করে চলে। চীনের এ সমস্ত বাহিনী আক্রমণাত্মক রূপে বদলে রক্ষণাত্মক রূপে সংগঠিত। গণমুক্তি ফৌজ যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে শত্রুর সাথে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হয় না। এরপরে আমরা লক্ষ্য করি রাজনৈতিক ভূমিকা, অর্থাৎ রাজনৈতিক ভূমিকা কেমন। আর গণমুক্তি ফৌজের রাজনৈতিক কাজকর্মে প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ করে। চীনের কমিউনিস্ট পার্টিকে সুসংহত করার কাজে গণমুক্তি ফৌজের ভূমিকা উল্লেখযোগ্য। এ বাহিনী মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সেতুং এর চিন্তাধারায় অনুশীলন করে এবং প্রসার সাধনে আত্মনিয়োগ করে। সরকার পরিচালনার ক্ষেত্রে গণমুক্তি ফৌজের ভূমিকা সক্রিয়। এরপরে আমরা লক্ষ্য করি যে অর্থনৈতিক ভূমিকা, অর্থাৎ গণমুক্তি ফৌজের অর্থনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করে। চীনের এ বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উৎপাদন বৃদ্ধি করা। তাই এ বাহিনী উৎপাদনের সকল মেহনতি মানুষের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমুক্তি ফৌজ কৃষকদের সাথে ক্ষেত খামারে, শ্রমিকদের সাথে কলকারখানায় এবং মজুরদের সাথে রাস্তাঘাট নির্মাণে কাজ করে থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি যে গণমুক্তি ফৌজের ভূমিকা ও কার্যাবলী।
গণপ্রজাতন্ত্রী চীনের গণমুক্তিফৌজের বহুবিধ কার্যাবলীর সাথে সংযুক্ত। মাতৃভূমিকে প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করা থেকে শুরু করে জাতীয় পুনর্গঠনে এবং সমাজতান্ত্রিক সমাজ গঠনে গণমুক্তিফৌজের ভূমিকা উল্লেখযোগ্য। 1982 সালের সংবিধানে সশস্ত্র ফৌজের ভূমিকা সম্পর্কে উল্লেখ করা হয় এবং এ সংবিধানের 29 নং ধারায় বলা হয়েছে যে এ বাহিনীর কর্তব্য হলো দেশ রক্ষা সুদৃঢ় করা, আগ্রাসন প্রতিরোধ করা, মাতৃভূমি রক্ষা করা এবং জনগণের শান্তিপূর্ণ শ্রম বিপদমুক্ত করা, দেশ গঠনে অংশগ্রহণ করা এবং যথাসাধ্য জনগণের সেবা সাধন করা। সুতরাং গণমুক্তিফৌজের সংবিধানে স্বীকৃত দায়িত্ব অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। কিন্তু 1978 সালের সংবিধান গণমুক্তিফৌজের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বের অধিকারী ছিল। এই দায়িত্বের মধ্যে ছিল সামাজিক সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যের সকল আগ্রাসন ও নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধ এবং সমাজতান্ত্রিক বিপ্লব ও গঠন কার্যকে অব্যাহত রাখার কর্তব্য পালন। নিচে চীনের গণমুক্তিফৌজের ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করলাম। লক্ষ্য করো, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, অর্থাৎ সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় বা আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা যায় সে সম্পর্কিত গণমুক্তিফৌজের ভূমিকা ও কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ গণমুক্তিফৌজের অন্যতম মুখ্য দায়িত্ব হলো গণপ্রজাতন্ত্রী চীনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। গণমুক্তিফৌজের যে রকম বৈদেশিক আক্রমণ মোকাবেলা করার জন্য সব দিক থেকে সর্বদা সজাগ ও প্রস্তুত থাকে। পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, কোরিয়া, তিব্বত, ভিয়েতনাম প্রভৃতি সীমান্ত অঞ্চল জুড়ে লক্ষ্য সেনা মোতায়েন করা রয়েছে। দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে গণমুক্তিফৌজের ভূমিকা গুরুত্বের সাথে চীনের কমিউনিস্ট পার্টির 14th কংগ্রেসের প্রতিবেদনে কিন্তু বলা হয়েছিল। এরপরে আমরা লক্ষ্য করি যে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, অর্থাৎ অভ্যন্তরীণভাবে কিভাবে নিরাপত্তা রক্ষা করবে। গণপ্রজাতন্ত্রী চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব কিন্তু গণমুক্তিফৌজ পালন করে। অর্থাৎ সাংস্কৃতিক বিপ্লবের আগে অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে গণমুক্তিফৌজের কোনো দায়িত্ব ছিল না। সাংস্কৃতিক বিপ্লবের সময় লাল রক্ষীদের বা রেড গার্ডস উগ্রপন্থী আচরণের ফল হিসাবে দেশের ভিতরে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। এই অবস্থার মোকাবেলা করার জন্য মাও সেতুং গণমুক্তিফৌজকে নির্দেশ দেন। লাল রক্ষীদের সংগঠন ভেঙে দেওয়া হয়। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মুক্তিফৌজের ওপর ন্যস্ত করা হয় এবং গণপ্রজাতন্ত্রী চীনের অভ্যন্তরীণ শত্রু ও প্রতিক্রিয়াশীল চারচক্রী গ্যাং অফ ফোর এর ষড়যন্ত্রমূলক কার্যকলাপ ধ্বংস করার ক্ষেত্রে মুক্তিফৌজ ঐতিহাসিক ভূমিকা পালন করে। এরপরে আমরা লক্ষ্য করি সাম্রাজ্যবাদ ও আধিপত্যের আক্রমণ প্রতিরোধ, অর্থাৎ কিভাবে সাম্রাজ্যবাদ ও আধিপত্যের আক্রমণ মূলত গণমুক্তিফৌজ ভূমিকা পালন করে সে সম্পর্কে কিন্তু বলা হয়েছে। মূলত সমাজতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার ক্ষেত্রে গণমুক্তিফৌজ প্রশংসনীয় ভূমিকা পালন করে থাকে। এই উদ্দেশ্যে গণমুক্তিফৌজ প্রতিক্রিয়াশীল ও বুর্জীয় শক্তিশালী যাবতীয় কার্যকলাপ প্রতিহত করে এবং সর্বহারার একনায়কত্ব সুপ্রতিষ্ঠিত করে। এ বাহিনী সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং তাদের অনুচরবর্গের আগ্রাসী অন্তর্ঘাতমূলক কাজকর্মের বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি রাজনৈতিক প্রচার কার্য পরিচালনা, অর্থাৎ রাজনৈতিক প্রচার কার্য পরিচালনা করে। গণমুক্তিফৌজের অন্যতম গুরু দায়িত্ব হলো জনগণের মধ্যে রাজনৈতিক প্রচার কার্য পরিচালনা করা। মাও সেতুং রাজনীতির অগ্রাধিকার এর নীতির ভিত্তিতে বিশ্বাস করেন, অর্থাৎ মাও সেতুং রাজনীতির অগ্রাধিকার এই নীতিতে বিশ্বাস করেন। মুক্তিফৌজকে এই নীতির ভিত্তিতে পরিচালিত করা হয়। চীনের জনগণকে মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সেতুং এর চিন্তায় অনুপ্রাণিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সাংস্কৃতিক বিপ্লবের আগে থেকেই মুক্তিফৌজে মাও সেতুং এর রচনাবলী পঠন পাঠনে আত্মনিয়োগ করে। তাছাড়া জনসাধারণের মধ্যে মাওয়ের চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগী ভূমিকা পালন করে। এ উদ্দেশ্যে মুক্তিফৌজ জনগণের মধ্যে মাওয়ের নির্বাচিত রচনাবলী ও রেড বুক প্রচারের ব্যবস্থা করে। এরপরে আমরা লক্ষ্য করি গঠনমূলক ও সমাজতান্ত্রিক কাজে অংশগ্রহণ, অর্থাৎ গঠনমূলক ও সমাজতান্ত্রিক কাজে কিন্তু অংশগ্রহণ করে থাকে। গঠনমূলক
গণমুক্তি ফৌজ নেতিবাচক নিরাপত্তার কাজকর্মের সাথে সাথে ইতিবাচক গঠনমূলক কাজকর্ম সম্পাদন করে থাকে। জনগণকে সেবা করা মাও সেতুং এর নির্দেশে মুক্তি ফৌজ মেনে চলে। এ বাহিনী প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে থাকে। গণপ্রজাতন্ত্রী চীনে 1959 থেকে 1961 সালে পর্যন্ত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটে। এ সময় মুক্তি ফৌজ ব্যাপক বিপর্যয়ের মোকাবেলার জন্য আত্মনিয়োগ করে এবং জনগণকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এরপরে কলকারখানা ও ক্ষেত খামার উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু মুক্তি ফৌজের শ্রমিক কৃষকদের সাথে সহায়তা ভূমিকা পালন করে, অর্থাৎ মুক্তি ফৌজ শ্রমিক ও কৃষকদের সাথে সহায়তা ভূমিকা পালন করে থাকে। আবার রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ, রেলপথ নির্মাণ ইত্যাদি ব্যবস্থা কিন্তু মুক্তি ফৌজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। এ বাহিনীর সদস্যরা 1963 সাল থেকে গণকমিউনের বিভিন্ন গঠনমূলক ও সমাজতান্ত্রিক কার্যক্রমের ব্যাপারে এবং নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকে। চীনের কমিউনিস্ট পার্টির চতুর্দশ কংগ্রেস প্রতিবেদনে গণমুক্তি ফৌজকে দেশের অর্থনৈতিক বিকাশ এবং সংস্কারমূলক কাজকর্মে এক সক্রিয় ও কার্যকর মাধ্যম হিসাবে কিন্তু অভিহিত করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি যে সরকারি কাজকর্ম পরিচালনা, অর্থাৎ সরকারি কাজকর্ম কিভাবে পরিচালনা করে সেটার কথা কিন্তু উল্লেখ রয়েছে। আগে প্রশাসন কাজকর্ম পরিচালনার দায়িত্ব গণমুক্তি ফৌজের ওপর ন্যস্ত ছিল। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা 1949 এবং অসামরিক সরকার সৃষ্টি 1954 এর পরবর্তী পর্যায়ে গণমুক্তি ফৌজ সামরিক নিয়ন্ত্রণ কমিশন সমূহের মধ্যে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করত। তারপর বাহিনীর সংশ্লিষ্ট ভূমিকা গুরুত্ব হ্রাস পায় এবং 1963 সালের পর থেকে গণমুক্তি ফৌজের ভূমিকা আবার গুরুত্ব আরোপ করা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে চীনের জাতীয় জীবনের ক্ষেত্রে কিন্তু গণমুক্তি ফৌজের ব্যাপক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণমুক্তি ফৌজ শুধু দেশ রক্ষার দায়িত্ব পালন করে ক্ষান্ত হননি, সমাজতান্ত্রিক নির্মাণ কার্যেও মানে সমাজতান্ত্রিক নির্মাণ কাজের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ বা অগ্রগামী ভূমিকা পালন করে এসেছে। গণমুক্তি ফৌজ হল গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় বিকাশ, সমাজতান্ত্রিক অগ্রগতি এবং জাতীয় সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচিত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে এই গণমুক্তি ফৌজ আসলে গণপ্রজাতন্ত্রী চীনের উন্নয়নের ক্ষেত্রে, গণপ্রজাতন্ত্রী চীনের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, গণপ্রজাতন্ত্রী চীনের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বা অভ্যন্তরীণ উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বা অনন্য সাধারণ ভূমিকা পালন করেছে। মূলত এই গণমুক্তি ফৌজের মাধ্যমেই চীন আজকে এই পর্যায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে, অর্থনৈতিকভাবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমরা লক্ষ্য করি যে এই গণমুক্তি ফৌজ মূলত পরিচালিত হয়ে আসছে কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতৃত্বে থাকা প্রতিনিধিদের দ্বারা, এবং এখানে একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এখানে গণতান্ত্রিক রূপদান করা হয়েছে এবং কৃষক ও শ্রমিক শ্রেণী যাতে শোষিত না হয় এবং কৃষক ও শ্রমিক শ্রেণীর অধিকার যাতে সংরক্ষণ করা হয় সেই ব্যবস্থা কিন্তু এই বাহিনীতে করা হয়েছে। আরো লক্ষ্য করলে দেখা যায় যে এই বাহিনী মূলত শুধু বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত দেশকে রক্ষা করা, শুধু তাই না, দেশের রাস্তাঘাট, রেল লাইন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কার্যক্রম কিন্তু এই বাহিনী পরিচালনা করে আসছে। এই বাহিনীকে মূল্যায়ন করতে গেলে মূলত বলা যায় যে গণপ্রজাতন্ত্রী চীনের যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে এই বিশাল যে সংগ্রামের ইতিহাস, সুদীর্ঘ যে সংগ্রামের ইতিহাস, বিভিন্ন নিপীড়ন, বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা রক্ষা করার বিষয়ে এই বাহিনী কিন্তু চীনের সামগ্রিক উন্নয়নের ব্যাপারে কিন্তু কঠোর ভূমিকা পালন করেছে। বর্তমান চীন আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র মাও সেতুং এর নেতৃত্বে এই গণমুক্তি ফৌজের কার্যক্রমের ফলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত এ পর্যন্তই ছিল আজকের ক্লাস। কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমরা
জানাবা। আমার প্রথমে ইমেল নাম্বার দেওয়া আছে, ওই ইমেল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবা, ভালো আছো, সুস্থ থাকবা। আহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পেরে সত্যি আমি আনন্দিত, এবং তোমাদেরকে আহ্বান জানাচ্ছি সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।